না না না, বিজনেস করলে ঝগড়া করা যাবে না, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমাদেরকে খালি ভাবে আমরা ঝগড়াই করতে পারি, কিন্তু আমরা অনেক কিছুই পারি। আমি তো লিস্ট নিতাম, লিস্ট করতাম যে গরুর দাম কত, লাল গরু এত টাকা, বাদামি গরু এত টাকা, নীলা সব করছে। অনেকেই বলছে যে এটা অনেক হ্যাঁ কপি, বাট আমার কাছে মনে হচ্ছে এইভাবে বলতে থাকলে তো একটা ডিমোটিভেট। সবাইকে ঈদ মোবারক। সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি আমি তাজরিন রিকা। আমাদের মাঝে আজ রয়েছেন একজন স্পেশাল গেস্ট। তিনি আমার খুবই পছন্দের একজন মানুষ, আশা করি আপনাদেরও খুব পছন্দের একজন মডেল সে হতে পারে। তিনি হচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2023 শাম্মী ইসলাম নীলা। কেমন আছো? খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে। ঈদের সময়টা আসলে কেমন যাচ্ছে? ঈদ তো সব সময় বিজি যায়, এখনো বিজি যাচ্ছে। আমিও জানি, কারণ ঈদের আগ থেকে তোমার যেই ব্যস্ততা, এটা তো আমার চোখেই দেখা। অনেক বেশি বিজি থাকা হয়, আর আমার কাছে মনে হয় ঈদের পর, মানে বছরে 2টা ঈদের পর সব থেকে বেশি শান্তি লাগে আসলে। আর ঈদের সিজনটা অনেক বেশি কর্মব্যস্ততা যায়, বাট আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো যাচ্ছে। শুরুতে জানতে চাইবো যে তোমার শৈশবটা কোথায় কেটেছে আর বেড়ে ওঠা কোথায়? আমার বেড়ে ওঠা ঢাকাতেই, আমার জন্ম, পড়াশোনা সব কিছুই ঢাকাতে, কিন্তু আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল, যেটা হচ্ছে আমার মা বাবা দুইজনে বরিশাল থেকে। তো নানু বাড়ি দাদু বাড়ি যেহেতু ওখানে সবার সাথে সম্পর্ক খুব ভালো, কিন্তু সব সময় যাওয়া আসলে হয় না, বছরে 2 বছর পর পর দেখা যায় একবার যাওয়া হয়, এবার যখনই যাই মনে হয় যে একদম নতুন। বরিশালের ঠিক কোথায়? এটা হচ্ছে ভান্ডারিয়াতে। বাহ, চমৎকার একটা জায়গা। আর আমাদের এর আগেরও মিস ওয়ার্ল্ড ঐশী আপু, সেও পিরোজপুরের, আমাদেরও পিরোজপুর ভান্ডারিয়া, হ্যাঁ সেম জায়গা থেকে। বরিশালের মেয়েরা কি খুব ট্যালেন্টেড হয়? আই থিঙ্ক বরিশালের সব মানুষই মোটামুটি ট্যালেন্টেড। আমাদেরকে খালি ভাবে আমরা ঝগড়াই করতে পারি, কিন্তু আমরা অনেক কিছুই পারি। তার মানে ঝগড়াটাও করতে পারো? হ্যাঁ পারি, যাদের সাথে দরকার আর কি। অনেকে হয়তো জানেন না যে নীলা আসলে কি স্টুডেন্ট নাকি জব করছে। নীলা সব করছে, নীলা সব করছে, নীলা পড়াশোনাও করছে। নীলা হচ্ছে গিয়ে এখন আমি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করছি। যদিও মিস ওয়ার্ল্ডের জন্য আমার একটা সেমিস্টার ড্রপ দিতে হয়েছে। আমি এখন 7th সেমিস্টারে, তো ওই সেমিস্টারটা আমার ড্রপ দিতে হয়েছে, কিন্তু ইটস ওকে, আমি আবার নেক্সট সেমিস্টার থেকে শুরু করব। তো এই যে ঈদের সময়ে পরিবারের কে কে আছে তোমার? আমার পরিবারে এখন আমি আমার মা আর আমার ভাইকে নিয়ে থাকছি। আচ্ছা। এখন এই 3 বছর ধরে এভাবেই ঈদ করা হচ্ছে। একটা সময় তো বাবা ছিলেন, তো স্পেশালি সব থেকে বেশি মিস করি কুরবানি ঈদে, কারণ কুরবানি আসলে মেয়ে মানুষ, আমি কি গরু বুঝবো কি কিনবো আমি নিজেও জানি না, তো আমি ওগুলো নিয়ে তো খুবই মিস করা হয়। হ্যাঁ এই সময় খুব মিস করা হয়, বিকজ সব সময় দেখা যেত আব্বু গরুর হাট থেকে কিছু না কিছু একটা নিয়ে আসতো, ছাগল গরু যা পায়। তো এখন আর ওই জিনিসটা হচ্ছে না। এখন মানে এখন চাইলে আমি করতে পারি, কিন্তু আমার কাছে না জিনিসগুলো অনেক বেশি, একটা মেয়ে হিসেবে অনেক বেশি অলরেডি এত দায়িত্ব, আবার আরো বেশি এক্সট্রা দায়িত্ব লাগে। তো আমি হ্যাঁ বড় মেয়ে, তো আমি আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলি যে তোমরা গরু কিনো, আমি ভাগে থাকি তোমাদের সাথে, বাট আমি আসলে নিজে থেকে আর পারবো না। তো ওই যে বাসার নিচে গরু দেখি না এখন আর, তো ওই জিনিসটা খুব মিস করি। আগে তো খালি রাস্তা থেকে গেলেই আমি তো লিস্ট নিতাম, লিস্ট করতাম যে গরুর দাম কত, লাল গরু এত টাকা, বাদামি গরু এত টাকা। এখন মানে শৈশবের অনেক কিছুই মিস করি। তুমি যেহেতু এখন ঘরের বড় মেয়ে, আর ঘরের অনেক রেসপন্সিবিলিটি এখন তোমার কাঁধে, সো কিভাবে সব হ্যান্ডেল করছো? কখনো কি হাঁপিয়ে যাও না? আমার কাছে মনে হয় আমি আমার স্ট্রং বাবার স্ট্রং মেয়ে, সে রেখে গেছে আমাকে, তো আমি হচ্ছে গিয়ে তার লেগেসি ধরে হচ্ছে গিয়ে আমি ওই স্ট্রং জিনিসটা আমার ভিতর রয়ে গেছে। হয়তো সে স্ট্রংনেসটা তার সাফারিং এসব জিনিস থেকে দেখিয়েছে, আমি হয়তো আমার এই যে সবাইকে মেনটেন করা, আমাকে মেনটেন করা, আমার কাজ সব কিছু, আমার পরিবার মেনটেন করা, এই জিনিসগুলোতে আমি একটা মেয়ে হিসেবে তো এই জায়গাতে আমি ইনপুটটা দিতে পারবো, তো এটা করতে পারছি, এটা নিয়ে আমি আসলে খুব ব্লেসড। এই যে কাজ করছো, মায়ের সাপোর্টটা আসলে কতটুকু? আমার অনেস্টলি আমার মা বাবা দুইজনই খুব 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 সাপোর্টিভ। ছোটবেলা থেকে আমাকে সবসময় আব্বু মেকআপ কিনে নিয়ে দিতে যেত, আর আমাকে বলতো যে এই গানে তুমি একটু ডান্স করে দেখাও আমাকে। আমার যে আগে যে সেরা নাচের যে প্রতিযোগিতা হতো বিভিন্ন
অনুষ্ঠান, ওইখানে আমার বাবা নিয়ে যেত, নিয়ে যেয়ে বলতো এখানে পার্টিসিপেট করা। আবার আমি যখন পারতাম না, কান্নাকাটি করতাম, আবার বুঝাতো যে এখন না, পরে হবে, এই হবে ওই হবে। তো আমি সবসময় আব্বুকে বলতাম যে দেখবা আমি একদিন মিস ওয়ার্ল্ড হবো। আমি ক্রাউন পরে, বার্থডে ক্রাউনগুলো পরে আমি বলতাম যে আমি মিস ওয়ার্ল্ড হবো, দেখবেন। সে তো খুব, হ্যাঁ অ্যাকচুয়ালি ছিলাম। সে তালিও দিত। তো এখন জিনিসগুলো হচ্ছে গিয়ে সবই হলো, বাট সে নেই, কিন্তু আমার কাছে মনে হয় যে তার দোয়ার জন্য আসলে এই পর্যন্ত। কারণ না হলে এত ছোট বয়সে আমার উপর এত দায়িত্ব, বাট সামহাও আমি ম্যানেজ করতে পারছি। তো আই ফিল লাইক যে পৃথিবীতে এখন যে কোনো রকমের প্রবলেমসে আসুক, আই ক্যান ফাইট, এনিওয়ান ক্যান ফাইট। ইটস জাস্ট আমাদের মাথার মধ্যে থেকে এটা বাদ দিতে হবে যে আমি পারবো না। আমরা সবই পারি আসলে চাইলে। ওই বাবার আসলে কি হয়েছে? আমার বাবার 2006 থেকে কিডনি ড্যামেজ ছিল। উনি 2টা কিডনি হচ্ছে ওনার অকেজও ছিল, আর একটা সার্টেন টাইমে যখন ওনাকে আমরা কিডনিটা চেঞ্জ করবো, ওই টাইম আর ওনার ওই শক্তিটা ছিল না, বডি আর নিতে পারতো না এত বড় অপারেশন, সো পসিবল হয়ে ওঠেনি। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ যখন হলে তখন ওই সময়টা আসলে ওই জার্নিটা কেমন ছিল তোমার? অনেক বেশি ডিফিকাল্ট ছিল অফকোর্স, অনেক কিছুর মধ্যে দিয়ে আমার যেতে হয়েছে, স্পেশালি আউটফিট সিলেকশন করা, প্লাস আমার কাছে হাতে সময় ছিল 14 ডেজ, তার মধ্যে খুবই কম। বাকি কান্ট্রি দেখা যাচ্ছে 1.5 বছর 2 বছর করে টাইম পেয়েছে, যার যা, বিকজ এটা আরও অনেক আগে থেকে এটা আসলে শুরু করার কথা, বাট আমাদের এখানে কিছু প্রবলেমের কারণে এটা আগে থেকে স্টার্ট করা পসিবল হয়নি। তো যাই হোক, হয়তো কপালে ছিল, আল্লাহ হয়তো ভাবছে যে আমিই পারবো এই প্রেশারটা নিতে, এই জন্য হয়তো ওই টাইমে, মানে আমার তখন মনে হচ্ছিল যে আমি কেন এত প্রেশার, মানে আমি কেন। আর যখন ক্রাউনটা আমি পেলাম তখন বলতে পারেন যে আমার আর কোনো অপশনই নেই, আমার এখন জাস্ট আগাতে হবে। তো সবাই মিলে যেহেতু আমাকে নির্বাচন করেছে যে না আমি হচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2023, আমি এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করব, আমাকে কিন্তু আর তখন নীলার নামে কেউ ডাকতো না, তখন ডাকতো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, আর ওইখানেও আমাকে বাংলাদেশ হিসেবেই ডাকতো। তো দেশের মানুষের এত এক্সপেকটেশনস, তখন আমি জাস্ট রিয়েলাইজ করলাম যারা অ্যাকচুয়ালি ক্রিকেট খেলে বা যারা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে কোনো জায়গায় যায়, তাদের উপর এত প্রেশার, এত কিছু। তো এই জিনিসটাই যে আমাকে এত পজিটিভ সাপোর্ট আমার ছিল, মানুষজন এত এনকারেজ করছিল, আমি বলবো যে আমার 90% ওই জায়গা থেকে আমাকে পুশ করেছে যে না আমি পারবো, আমি ওই সময়টাতে তোমাকে নিয়ে আসলে অনেকে অনেক ধরনের কথা বলেছে, বাজে বাজে মন্তব্য দিয়েছে। সেক্ষেত্রে কখনো কেউ টিকটকার নিয়ে কথা তুলেছে, কখনো আবার বলেছে তোমার হাইট নিয়ে কথা। তো এই জিনিসগুলো নীলাকে কতটুকু প্রভাবিত করে? আমার যেটা সব থেকে বেশি প্রবলেম হচ্ছিল যে নীলার হাইট শর্ট, আমি 5'3.5", সো হাইট শর্ট, এত শর্ট হাইটে কিভাবে পেজেন্ট্রিতে পাঠায়। বাট এটা কিন্তু অন্যান্য কান্ট্রিতে এমনও ইভেন এমন আছে যে 5 ফুট 2 ইঞ্চিও কিন্তু মিস ওয়ার্ল্ড হয়েছে, ইতিহাসে কিন্তু আছে। তো আমি সবসময় বলি আমি কিন্তু হ্যাঁ আমি টিকটকার, অফকোর্স এটা আমি ডিনাই করি না, টিকটক তো করতে ভালো লাগে, টিকটক তো এত বড় একটা প্ল্যাটফর্ম, তো আমার কাছে মনে হয় যে এখানে থাকলে এটা হচ্ছে যার আছে তার একটা প্লাস পয়েন্ট। কোনো সোশ্যাল মিডিয়া যদি আপনি নেগেটিভলি ইউজ করেন নেগেটিভ, পজিটিভলি ইউজ করলে পজিটিভভাবে আপনি অনেক অডিয়েন্সের সাথে কানেক্টেড হতে পারবেন। তো আজকে তো আমি এখানে আছি টিকটক থেকে, তো আমি কেন টিকটককে ডিসরেসপেক্ট করবো? আমি বলবো যে যারা অ্যাকচুয়ালি ম্যাস মিডিয়ার সাথে কানেক্টেড হতে চান, এটা খুব ইজি একটা ওয়ে, সবার সাথে আপনি কানেক্টেড হতে পারবেন। আমার আরও যে জিনিসগুলো, যে আমি ব্র্যান্ড প্রমোটার বা ব্র্যান্ড প্রমোশন করি, অনেক ব্র্যান্ড অ্যাম্বাসিডার, বাংলাদেশের টপ 3টা ব্র্যান্ডের সাথে আমি তখন এখনো মিন টাইম কাজ করছিলাম। এমন করেও কথা বলে যে অনলাইনে তো লাইভ দেখা যায়, কিন্তু তারা কিন্তু আমার যে আরো যে আদার্স প্রফেশন, যেমন আমি কিন্তু অ্যাক্টিং, যেটা হচ্ছে কি টিভিসিতে আমি অনেক কিছুতে অ্যাক্টিংয়ের আমার স্কিলস দেখিয়েছি, অনেক কিছু দেখিয়েছি। তো ওই জিনিসগুলো কিন্তু তারা আনেনি, তারা যারা নেগেটিভ তারা টার্গেট করবে নেগেটিভ জিনিস। তো আমার কাছে এই জন্য আমি ওগুলো মাথায় নেইনি, কারণ ভালো যারা তারা সবই দেখছে। ইন্ডিয়াতে যখন গিয়েছিলে তখন ওখানে কি তোমার কোনো সার্কেল ক্রিয়েট হয়েছে কিনা, কিংবা তাদের সাথে কেমন সম্পর্ক ছিল? ওইখানে আসলে সবাই ভয়ে ছিল, যে সবাই তো সবার জন্য সবাই হচ্ছে ভিনদেশী। তো ওইখানে প্রথম আমি যেদিন যাই, আমার তো প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল, তো আমি ওখানে এয়ারপোর্টে যাওয়ার পরই হচ্ছে গিয়ে ইন্ডিয়ান একটা আপু ছিল, ওনার নাম ছিল জ্যোতি, আমার তার সাথে এয়ারপোর্টে খুব ভালো বন্ডিং হয়ে গিয়েছে। সে আমাকে ওইখানে ক্যাব করে দিয়েছে কিভাবে আমি হোটেল পর্যন্ত যাব, মানে ক্যাবের ওইখানে নিয়ে গিয়েছি ইন্ডিয়ান এয়ারপোর্ট থেকে। আর আমি এত হেভি ড্রেস পরা ছিলাম, আমার যেহেতু ফ্ল্যাগ নিয়ে এয়ারপোর্টে ছবি তুলতে লাগতো। এছাড়া আমরা ইন্ডিয়াতে তখন দেখেছিলাম যে তুমি ইন্ডিয়ার ভাষায় খুব সম্ভবত ওখানকার দেশটাকে প্রেজেন্ট করছিলে,
ওই ধরনের টিকটক নাকি কি একটা ক্লিপে আমি দেখেছিলাম। আসলে শুধু তুমি বলনি, আরো কয়েকটা কান্ট্রি বলেছে। হ্যাঁ, আর আমার কাছে হিন্দিতে, আসলে হিন্দিটা আমি পারি বিকজ অনেক মুভিজ দেখা হয়েছে, ছোটবেলা থেকে দেখা হয়। তো জিনিসটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা আমার জন্য আসলে কখনোই সবসময় যদি যত ল্যাঙ্গুয়েজ জানা যায় এটা একটা প্লাস পয়েন্ট। এটা আমি আসলে এবার ইন্ডিয়াতে যে বুঝতে পেরেছি, বিকজ ওদেরকে এমনও প্রোগ্রাম গিয়েছে যেখানে মিস ইন্ডিয়াও ছিল, বাট আমি পুরোটার ইনচার্জে ছিলাম। আমি হচ্ছে গিয়ে আমাদেরকে একটা স্কুলে নিয়ে গিয়েছিল, ওই স্কুলে যারা হচ্ছে গিয়ে বাচ্চারা মানে রাস্তা থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে, ওখানে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে। ওরা অ্যাক্টিং করে দেখাচ্ছিল, খুব সুন্দর সুন্দর অ্যাক্টিং করে দেখাচ্ছিল। ওরাও দেখাচ্ছিল যে মেয়েদের এডুকেশন কতটা মেয়েদের জন্য ইম্পর্টেন্ট, এইটা রিলেটেড একটা অ্যাক্টিং করেছিল। তো ওইটা আবার যেহেতু অনেকেই ল্যাঙ্গুয়েজ বুঝে না, ওরা তো হিন্দিতে, ওরা তো ওইভাবে ইংলিশে অ্যাক্টিং করে দেখাতে পারবে না। তো ওইটা হচ্ছে কি আমি একবার হিন্দিতেও ডিসক্রাইব করে দিয়েছি, আবার ইংলিশে ওইটা আবার আমি ট্রান্সলেট করে দিয়েছি। তো ওই জিনিসটা তারা অনেক অ্যাপ্রিসিয়েট করছিল। তো ওই জিনিসটা আমার কাছে আসলে অনেক বড় পাওয়া, যে আসলে দেখা যাচ্ছে আমার দেশেও আমি এত বড় কিছু আমি কখনো ভাবিনি যে আমি পারবো, কিন্তু ওইখানে যে আমি এটা করে এসেছি, এখন এই যে প্রেস কনফারেন্স, তারপর প্রেজেন্টেশন বা স্টেজে উঠে কথা বলে, এগুলো আসলে এখন কিচ্ছু মনে হয় না, ভয়টা কেটে গেছে একদম ওইখান থেকে। খুবই চমৎকার। তো তুমি তো ব্র্যান্ড প্রমোটার, তার পাশাপাশি তুমি টিভিসিও করছো, কিন্তু অভিনয়তে খুব একটা তুমি অ্যাক্টিভ না, কন্টিনিউ করছো কি না? অভিনয়টা আসলে কি আমার খুব শখের একটা জায়গা, তো অবশ্যই অভিনয়তে যাওয়ার অবশ্যই ইচ্ছা আছে। আমি অবশ্যই কিছু না কিছু অভিনয়তে করব সুযোগ পেলে, কিন্তু সুযোগটা আমি পেতে চাই ভালো সুযোগ, অ্যান্ড আমি সেই ভালো সুযোগটা পাওয়ার জন্য আমার নিজেকে কিন্তু আরো সুন্দরভাবে প্রিপেয়ার করতে হবে। তো আমি একটা অ্যাক্টিং এখানে একটা অ্যাক্টিং স্কুলেও যাচ্ছি। আসলে অ্যাকচুয়াল যে অ্যাক্টিং স্কুলগুলো সেগুলো তো অনেক দূরে দূরে, সেই কাটাবন, তারপর হচ্ছে গিয়ে আপনার অনেক দূরে দূরে পড়ে লোকেশন। তো পড়াশোনা করে কাজ করে আবার ওইখানে 2 দিন সময় দাও, 2-3 দিন সময় দাও, খুব ডিফিকাল্ট হয়। তো আমি গুলশানে হচ্ছে এক জায়গায় জয়েন করছি যাতে আমার অ্যাক্টিং স্কিলটা আর একটু সুন্দর হোক, অ্যান্ড আমি চাই যে মানুষ আমাকে কম কাজে দেখলেও যাতে মনে রাখে যে না, নীলা যে কয়টা কাজ করে, নীলা হচ্ছে সুন্দর কাজ করে। সেক্ষেত্রে থিয়েটারটা তোমার খুব বেশি কাজে দিবে। অনেকে আমাকে বলে যে তুমি পারবে, তুমি এক্সপিরিয়েন্স থেকে শিখো। আমি বলি যে এক্সপিরিয়েন্স থেকে শিখা যায়, কিন্তু আমি তো মানুষ তো আমাকে দেখবে যে কিরকম আমি আমার আউটপুটটা দিচ্ছি, তো এক্সপেকটেশন সবারই বেশি থাকে। তো আমি ওই হিসেবে চাই যে প্রথম কাজটাই আমার ভালো কিছু থেকেই হোক। অ্যান্ড আসলে এখন দেখা যাচ্ছে বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মগুলো, চরকি, এখানে এত ভালো ভালো মুভি, এত সুন্দর সুন্দর মুভি, এখন সবাই বাইরের দেশেও বাইরের মুভিগুলোতেও আকৃষ্ট হচ্ছে, হোক, ওইটা ভালো কথা, ওইখান থেকেও আমরা অনেক কিছু শিখছি। কিন্তু আমাদের দেশেও ভালো ভালো কাজ আসছে। আমি চাই যে এই যে আমাদের দেশে ভালো ভালো কাজের কথা যেহেতু বলছো, বাংলাদেশের সিনেমা কি দেখা হয়? দেশের সিনেমা দেখা হয়, কিন্তু আমার বেশিরভাগ দেখা হয় হচ্ছে টেলিফিল্মগুলো আর ওটিটি প্ল্যাটফর্মের এই মুভিগুলো। কিন্তু আমি মাঝখানে আবার দেখলাম যে আমাদের সুপারস্টার সাকিব খান, সেও খুব ভালো, মনে হয় একটা তুফান নিয়ে আসছে, তো আমার ওইটাও খুব ভালো লাগছে। আমি যে ট্রেলারটা দেখলাম, মানে অন্যরকম লাগলো, মনে হচ্ছে আমি অ্যাকচুয়ালি, অনেকেই বলছে যে এটা অনেক কপি, বাট আমার কাছে মনে হচ্ছে এইভাবে বলতে থাকলে তো একটা ডিমোটিভেট, মানে আমরা যেটা করতে পারছি এইটা একটা সাপোর্ট করতে হবে নিজের দেশের মানুষকে, কারণ আমি কিন্তু ইমপ্রুভমেন্ট করতে হবে। আমি কিন্তু ইন্ডিয়ানদেরকে দেখেছি ওরা নিজেদের মানুষদেরকে যেইভাবে সাপোর্ট করে, ওই রকম বন্ডিং আমাদের দেশের মানুষের খুব দরকার, কারণ আমরা কিন্তু একটা সময় ছিলাম, এখন এই জিনিসটা আমাদের ভিতর কাজ করে না। কপি হোক বা যাই হোক বা হোয়াটএভার ইট ইজ, কাজ তো ভালো, একটা মানুষ তো ডেডিকেশন, তার টাইম এফোর্ট দিচ্ছে। একদম একদম। তাহলে সিনেমা নিয়ে অনেক অনেক স্টাডিও করা হয়, অনেক কথা বলে ফেলেছো। তোমাকে যদি কোনো সিনেমার অফার দেওয়া হয়, সেক্ষেত্রে তুমি তোমার কোয়ার্টিস্ট হিসেবে কাকে চাইবে, কিংবা নায়ক হিসেবে কাকে চাইবে? আমি না, আসলে আমার কাছে মনে হয় আমি দেখতে এখন এত ছোটখাটো একটা মানুষ, আর আমাদের ইন্ডাস্ট্রির সবাই মোটামুটি দেখতে এত বড় সড়ো, আমার কাছে মনে হয় না নায়িকা হিসেবে কারো পাশে আমাকে আপাতত সময়ে আমি আসলে ওইভাবে ভাবছি না। আমার কাছে খুব সিঙ্গেল ক্যারেক্টারগুলো খুব ভালো লাগে, যেখানে মেয়েদেরকে স্ট্রং ক্যারেক্টার রিলেটেড যেসব মুভিগুলো, আমাদের দেশে কিন্তু এই টাইপের মুভিগুলো আমরা যদি ফোকাস করি, অনেক আই থিঙ্ক এটার মার্কেটটা কিন্তু অনেক বড়, কারণ আমাদের দেশে নারী কেন্দ্রিক সিনেমা, তো আমি নারী কেন্দ্রিক সিনেমাতে আসলে নিজেকে বেশি দেখতে চাই। যাই হোক, সামনের দিকে আসলে নীলার পরিকল্পনা কি? সিনেমা কিংবা অভিনয় নিয়ে থাকতে চায়, নাকি ব্র্যান্ড প্রমোটার হিসেবে? আমি আসলে আমার কাজ তো, আমার যে লাইভ ইন্ডাস্ট্রি মোটামুটি এখানে আমার সব কিছু লাইভ, তারপর কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই জায়গাটা আমার পুরোটা সেটেল ডাউন। এখন আমি অভিনয়টা আগে শিখতে চাই,
তারপর আমি অভিনয়তেই চলে যেতে চাই। বাহ, চমৎকার। যাক নীলা, তোমার সাথে আসলে কথা যেহেতু এখনো আমাদের কথা চলছে, যে বেগে চলছে এটা আসলে শেষ হবার না, তারপরেও আমাদেরকে শেষ করতে হবে। অনেক অনেক শুভকামনা আর অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সময় টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। থ্যাংক ইউ সো মাচ সময় টিভি, আজকে এত সুন্দর একটা মুহূর্ত আমি আজকে উপভোগ করলাম। সবাই দোয়া করবেন, আগামীতে চেষ্টা করব ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দেওয়ার। টিল দেন, বাই বাই।